নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত রয়েছে। আপনাদের সাথে আমি রাখছি, চোখ রাখছি খবরে। রাজ্যে 100 শয্যা বিশিষ্ট একটি টার্সিয়ারি চক্ষু হাসপাতাল নির্মাণ করা হবে। ইতিমধ্যে এর জন্য চিহ্নিত করা হয়েছে স্থান। মঙ্গলবার অমরপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে স্থাপন করা হবে উন্নত মানের একটি টার্সিয়ারি চক্ষু হাসপাতাল। 100 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল নির্মাণ করা হবে আইএলএস হাসপাতাল সংলগ্ন স্থানে। মঙ্গলবার অমরপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ভিত্তি স্থাপন অনুষ্ঠানে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে চলতি অর্থ বছরে স্বাস্থ্য খাতে মোট 1,948 কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবারের বাজেট আপনারা দেখেছেন, সেখানেও যে স্বাস্থ্য ক্ষেত্রে প্রায় 1,948.69 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে এবং 2024-25 অর্থ বছরের তুলনায় 12.89% বেশি করা হয়েছে। আপনারা শুনে খুশি হবেন। এবারের যে আমাদের যে বাজেট 2025-26 সেখানে আমি বারবার বলেছি, আমাদের যে অর্থ দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন, যে একটা টার্সিয়ারি একটা আই হসপিটাল ত্রিপুরাতে করা প্রয়োজন। আইএলএস এর পাশে একটা জায়গা আমরা চিহ্নিত করেছি, সেখানে 100 বেডের আই হসপিটাল সেখানে হবে। এবং আমি বলেছি আইয়ের জন্য যেন বাইরে না যেতে হয়, সুপার টু সুপার, যেখানে সব ধরনের চোখের চিকিৎসা সম্ভব হবে, সেইভাবে যেন সেই অপথলমোলজি রিজিওনাল ইনস্টিটিউট অপথলমোলজির সেটাও করার আমরা এবার বাজেটে আমরা সংস্থান রেখেছি। রাজ্যে জনজাতিদের উন্নয়নে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে চলতি অর্থ বছরে এখনো পর্যন্ত 860 কোটি 28 লক্ষ টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে এডিসির জন্য টিএসপি খাতে আরও 7,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 25-26 অর্থবর্ষে রাজ্য সরকার ত্রিপুরা উপজাতি এলাকা এডিসি এলাকাতে মোট 860 কোটি 28 লক্ষ টাকা প্রদান করেছে এবং এই অর্থরাশির যে অতিরিক্ত হিসাবে প্রকল্পগুলোতে আরও যাতে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, সেখানেও আমরা আরও বেশি টাকা তাদের উন্নয়নের জন্য আমরা রেখেছি। ট্রাইবাল সাবপ্ল্যান অর্থাৎ টিএসপির আওতায় 7,148 কোটি 85 লক্ষ টাকা সেখানে বরাদ্দ রাখা হয়েছে। বন্ধুগণ, আমরা এবারের 2025-26 অর্থ বছরে রাজ্যের সবকটি জনজাতি গোষ্ঠীর সংস্কৃতিকে যাতে আরও সংরক্ষণ করা যায়, এক জায়গায় সেটাকে যাতে আর পুনরুদ্ধার করা যায়, জনজাতিদের যে বাদ্যযন্ত্র আছে তাদের কর্মশালার আয়োজন করতে এবার আমাদের 2025-26 অর্থ বছরে 3 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। 3টি 100 শয্যা বিশিষ্ট এসটি হোস্টেল স্থাপন করা হবে এবং 50 শয্যা বিশিষ্ট 7টি নতুন এসটি হোস্টেল স্থাপন করা হবে। 36টি এসটি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীকে পরিশ্রিত পানীয় জল প্রদান করার লক্ষ্যে ওয়াটার ট্রিটমেন্ট ফেসিলিটি নির্মাণ করা হবে। বন্ধুগণ, যারা আগরতলা সরকারি মেডিকেল হাসপাতালে বর্তমানে শয্যার সংখ্যা 1,413, কিছুদিনের মধ্যেই তাতে যোগ হবে আরও 100 শয্যা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চলতি অর্থ বছরে এখনো পর্যন্ত বিভিন্ন জেলায় উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কয়েক শতাধিক কোটি টাকার। এক্ষেত্রে 146.29 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে 59 জেলায়। 81 কোটি টাকার মোট 44টি প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ধর্মনগরে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ একক গ্রাম পঞ্চায়েতগুলোকে সশক্ত করার ধারাবাহিকতায় অমরপুর বিধানসভার থাকছড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত অত্যাধুনিক পঞ্চায়েত ভবনের এদিন দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন অমরপুর মহকুমার 3টি বিধানসভায় মোট 210 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অমরপুর করবুক সহ বিস্তীর্ণ এলাকায় সর্বমোট 25টি সম্পূর্ণ প্রকল্পের লোকার্পণ এবং 22টি নয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার রাজ্যের 8 জেলাতেই হবে সিভিল ডিফেন্সের মক ড্রিল। জরুরিকালীন পরিস্থিতিতে তৈরি থাকার জন্য হবে এই মহড়া। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে। জরুরিকালীন পরিস্থিতিতে সাইরেন বাজানো, নিজেকে সঠিক অবস্থানে রাখা ইত্যাদি বিষয়গুলো নিয়ে মহড়া হবে বলে জানিয়েছেন রাজস্ব সচিব। তবে এই বিষয়টি একটি সাধারণ প্রশিক্ষণ পর্ব বলে জানিয়েছেন তিনি।
अभी आज जैसा आपको पता है एक मीटिंग हुई थी जिसमें जो मिनिस्ट्री ऑफ होम अफेयर्स गवर्नमेंट ऑफ इंडिया ने डायरेक्शन दिया है कि कल जो है 7 मई को एक सिविल डिफेंस मॉक ड्रिल कंडक्ट की जाएगी। हमारे 8 डिस्ट्रिक्ट जो है त्रिपुरा में वो सिविल डिफेंस से जुड़े हुए हैं, इसलिए 8 डिस्ट्रिक्ट में मॉक ड्रिल्स कंडक्ट की जाएगी जिसमें सिविल डिफेंस वॉलंटियर्स पार्टिसिपेट करेंगे और इसमें जो डिस्ट्रिक्ट डिजास्टर मैनेजमेंट अथॉरिटीज़ हैं वो लीड करेंगी और जिसमें डिस्ट्रिक्ट सिविल डिफेंस कॉप स्टूडेंट्स, इसके अलावा बहुत सारे वॉलंटियर्स पार्टिसिपेट करेंगे इस ड्रिल में। और इसी ड्रिल का जो पर्पज़ है कि कैसे अगर कोई इमरजेंसी सिचुएशन हो या कोई डिज़ास्टर हो तो कैसे रिस्पॉन्ड किया जाए उसके लिए प्रैक्टिस करेंगे। और आप लोगों को पता है कि জম্মু কাশ্মীরের প্রেক্ষাপটে উগ্রপন্থা মুক্ত ত্রিপুরা এক্ষেত্রে পর্যটনের ক্ষেত্রে সহায়ক ত্রিপুরা পর্যটকদের কাছে পৌঁছে দিতে হবে এই বার্তা। পর্যটকদের নিরাপত্তায় গঠন করা হবে স্পেশাল এক্সিকিউটিভ। মঙ্গলবার ছবি মোড়ায় বিভিন্ন অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এটিটিএফ এবং এনএলএফটি সংগঠনের আত্মসমর্পণের পর উগ্রপন্থা মুক্ত হয়ে উঠেছে ত্রিপুরা। ত্রিপুরায় রয়েছে শান্তি শৃঙ্খলা, যা পর্যটনের ক্ষেত্রে সহায়ক। পর্যটকদের কাছে পৌঁছে দিতে হবে এই বার্তা। মঙ্গলবার ছবি মোড়ায় বিভিন্ন অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এ বিষয়ে উল্লেখ করতে গিয়ে কংগ্রেস বা কমিউনিস্টের শাসনে পর্যটনকে উপেক্ষা করা হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। চেষ্টা করছিলাম যে ত্রিপুরার সম্পর্কে মানুষের কাছে যদি আমরা এই বার্তাটা আমরা দিতে পারি যে ত্রিপুরা খুব শান্তিপ্রিয় জায়গা, এখানে কোনো এক সময় টেররিজম ছিল আমরা জানি, এবং কিছুদিন আগে যারা এনএলএফটি গ্রুপ ছিল, এটিটিএফ এর যারা ছিল তারা সারেন্ডার করেছে। ত্রিপুরা সরকারের তরফ থেকে আমিও গিয়েছিলাম সেখানে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজি সেখানে ছিলেন, প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা একটা চুক্তি সম্পাদন সেখানে করি। এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন টেররিস্ট মুক্ত ত্রিপুরা। তো মানুষ যখন জানবে এখানে শান্তি শৃঙ্খলা আছে, ওভারঅল আমাদের সমস্ত 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে 3 নম্বর স্থানে আছি। কাজে মানুষ যখন এখানে জানবে, যখন এই চিন্তা করে যে আমি ত্রিপুরাতে যাব, তখন এই অবস্থা যদি থাকে তাহলে মানুষ আসবে। আমি নিশ্চিত যে ত্রিপুরার এখন যেভাবে শান্তি এখানে প্রতিষ্ঠিত আমরা করতে পেরেছি, এবং আমরা 35 বছরের রাজত্ব আমরা দেখেছি, আর 5 বছরের রাজত্ব কংগ্রেসের আমরা দেখেছি, কমিউনিস্টদের আমরা দেখেছি। ওনারা কোনো সময় এই পর্যটন নিয়ে কোনো চিন্তা ভাবনা করেননি। কেন্দ্র দেয় না এগুলো আমরা শুনতাম, যে নিজের যে আত্মনির্ভর হওয়ার যে সুবিধা, ওনারাও চাইতেন যে মানুষ যেন গরিব থাকে, তবেই এই বিভিন্ন মিছিলে আনতে পারবে, বিভিন্ন প্রলোভন দেখে। আর আমাদের মোদিজি কি বলছেন, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাসার্থ প্রয়াস। এবং পর্যটকের নিরাপত্তায় স্পেশাল এক্সিকিউটিভ গঠন করা হবে। মহিলাদের উন্নয়নে এখনো পর্যন্ত স্বসহায়ক গোষ্ঠীগুলিকে 700 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য ক্ষেত্রে হচ্ছে উন্নয়ন। কটূক্তি করেছেন বিরোধীরা। কোনো একটি বিষয় নিয়ে দোষারোপ করা হচ্ছে চিকিৎসকদের, যাতে ভাঁটা পড়ছে তাদের উৎসাহে, এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা ভাবনা চিন্তায় আছে যে বাইরের থেকে বা বিদেশ থেকে যখন মানুষ আসবে এখানে, মানে ট্যুরিজম পুলিশ সেটা আমরা দিতে পারি কিনা, আমরা সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে আছে। এবং আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আমরা তৈরি করছি, সেই স্পেশাল এক্সিকিউটিভকে সেইভাবে ইউজ করা যায় কিনা তার চিন্তা ভাবনা আমাদের আছে। মানুষ নিরাপত্তা চায়, শান্তিতে থাকতে চায়, কোথাও আসলে যেন হি শুড নট অর দে শুড নট বি ডিস্টার্ব। এবং যেভাবে অমরপুরে, আমি তো বলবো আমাদের মাননীয় এমএলএ সাহেব রঞ্জিত বাবু তো খুব খুশি যে এখানে এত উন্নয়ন হচ্ছে, এবং আগামী দিন এগুলো নিয়েই আমাদের কাজের মাধ্যমে মানুষের কাছে যাবে। আমাদের আজকে যে মা বোনেরা আছেন আমাদের এখানে এসএসজি গ্রুপের যদি কথা বলি, আমরা এসএসজি গ্রুপের মাত্র 4000 গ্রুপ ছিল আগে, আর এখন আমাদের প্রায় 56,000 গ্রুপ হয়েছে। এখানে আমরা 700 কোটি টাকার উপরে আমরা ফান্ড দিচ্ছি ওনাদের ডেভেলপমেন্টের জন্য। হলো এটাকে নিয়ে হই রূপ, আর সেখান থেকে 2000, 3000, 4000 প্রতিদিন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এতগুলো পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে, সেটার কিন্তু
উদয়পুর, ছবিমোড়া, নীরমহল এবং তেপানিয়াকে কেন্দ্র করে টুরিস্ট সার্কেল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে উদয়পুরে হচ্ছে 51 শক্তিপীঠের রেপ্লিকা। এছাড়া উদয়পুরের অমর সাগর জগন্নাথ দীঘির সংস্কারের কাজ করছে, যেখানে বর্তমানে চলছে নীরমহলের সংস্কার কাজ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন ছবিমোড়া, ফটিক সাগর, অমর সাগরে অবকাঠামো উন্নয়নের জন্য মোট 67 কোটি টাকার প্রকল্পের এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। ঊনকোটি জেলার লালছড়ি গ্রাম পঞ্চায়েতে বজ্রপাতে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক রাবার চাষির। এক্ষেত্রে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন। মঙ্গলবার বিকেলে ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে গৌতম রায়, নেপাল গোপ এবং তপনশীল নামে 3 জন রোগী সংকটজনক অবস্থায় আসার পর তাদের শারীরিক পরীক্ষা করে 29 বছরের গৌতম রায়কে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ঊনকোটি জেলার কর্তব্যরত চিকিৎসক মন্তৌসি চাকমা। এক্ষেত্রে 42 বছরের নেপাল গোপ ও তপনশীলের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের দুজনকে জেলা হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। রাবার বাগানে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন তারা। গোপ আর একজন তপনশীল, দুজনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, সার্জারি ওয়ার্ডে। আর একজন তো মারা গেছেন, ওনার নাম হচ্ছে গৌতম রায়। ওনাদের বাড়ি কোন জায়গায়? তিনজনের বাড়ি কাঞ্চনবাড়িতে। তো কিভাবে ওনারা অসুস্থ, মানে জখম হলেন বা কিভাবে? ওনারা নাকি রাবার বাগানে ছিলেন, মানে কাজ করছিল নাকি এমনি গিয়েছিল জানি না, মানে রাবার বাগানে নাকি। বামফ্রন্টের আমলে ত্রিপুরায় চাকরি কেলেঙ্কারি ঘটনা গোটা রাজ্যবাসীর কাছে অজানা কিছুই নয়, হাস্যকর ব্যাপার। তারা বর্তমানে চাকরি নিয়ে চর্চা করছেন। তারা কি নিজেদের পাপের কথা ভুলে গেছেন? সাংবাদিক সম্মেলনে এভাবেই সিপিএমকে বিঁধল ত্রিপুরা প্রদেশ বিজেপি। কংগ্রেস বরাবরই আম্বেদকর বিরোধী ছিল। বর্তমানে আম্বেদকর নিয়ে ভাওতাবাজির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ বিজেপি। বামফ্রন্টের আমলে ত্রিপুরায় চাকরি কেলেঙ্কারি ঘটনা গোটা রাজ্যবাসীর কাছে অজানা নয়। তারা কি নিজেদের পাপের কথা ভুলে গেছেন বলে প্রশ্ন ত্রিপুরা প্রদেশ বিজেপি। ত্রিপুরায় বাম জমানায় 25 বছরে বহু কেলেঙ্কারির তথ্য রয়েছে। তার জন্য বিরোধী দলনেতাকে পাপ মোচনে কুম্ভতে গিয়ে স্নান করার প্রয়োজন বলে পরামর্শ ত্রিপুরা প্রদেশ বিজেপির। আসুন, তবে যদি কিছু পাপ মোচন হয়, কারণ যেভাবে পাপ করে রেখেছে, এটা আমি নয়, এটা আমাদের ইতিহাস রয়েছে, আমাদের কাছে তথ্য রয়েছে। আপনারা যে পাপগুলি করেছে আর চাকরি নিয়ে এখন কথা বলছেন আপনারা বড় বড়, একটু আপনাদের সামনে তুলে ধরছি, বিশেষ গেলে তো অনেক সময় লেগে যাবে। রাজ্যের বেশ কয়েকটি স্কুলে মণিপুরি পাঠ্যপুস্তক চালুর পরিকল্পনা হয়েছিল 1998 সালে, কিন্তু এতদিন পরেও কোনো বিদ্যালয়ে চালু হয়নি মণিপুরি পাঠ্যপুস্তক। একইভাবে নিয়োগ হয়নি কোনো মণিপুরি বিষয় শিক্ষকও। সার্বিক বিষয় নিয়ে সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তা অফিসে ডেপুটেশন দিল ত্রিপুরা মণিপুরি ছাত্র যুব সমন্বয় কমিটি। আগামী দিনে রাজ্যের 42% সংখ্যালঘুদের ভাষার বিকাশে আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছে মণিপুরি ছাত্র যুব সমন্বয় কমিটি। বছর যাবৎ সরকারের বিভিন্ন বিজ্ঞাপন এবং সরকারের তরফে বলা হচ্ছে যে মণিপুরি এই স্কুলগুলিতে মণিপুরি বিষয় দিব্যি চালু আছে এবং কোনো যথার্থভাবে আজকে প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ প্রাথমিক এবং এমনকি মাধ্যমিক স্তর পর্যন্ত উন্নীত হয়েছে। কারণ এই যে একটা মণিপুরি শিক্ষার যে একটা প্রহসনে টোটালি পরিণত হয়েছে এবং এই প্রহসনকে স্বতঃসিদ্ধ করার জন্য আজকে সরকারের পক্ষ থেকে বেশ কিছু পাঠ্যপুস্তক ছাপিয়ে বয়স্ক এবং মারাত্মক অসুস্থ বন্দীদের জামিনে মুক্তির বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে নোটিশ দিল দেশের সর্বোচ্চ আদালত। একই সাথে কেন্দ্রীয় সরকার এবং মোট 18টি রাজ্যের কাছ থেকেও জবাব তলব করল দেশের সর্বোচ্চ আদালত। গুরুতর অসুস্থ বা 70 বছরের বেশি বয়সী কারাবাসীদের জামিনে মুক্তি দেওয়ার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করেছে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি বা NALSA। প্রেক্ষিতে কেন্দ্র এবং ত্রিপুরা সহ মোট 18টি রাজ্যের কাছ থেকে জবাব তলব করেছে সর্বোচ্চ আদালত। এই ক্ষেত্রে ত্রিপুরা ছাড়াও অন্যান্য রাজ্যগুলি হলো অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা।
এইসব রাজ্যগুলিতে বয়স্ক এবং মারাত্মক অসুস্থ বন্দীদের সংশোধনাগারে রাখা হয় বলে উল্লেখ করা হয়েছে রিট আবেদনে। জামিন নাকচের বিরুদ্ধে শীর্ষ আদালতে আসা এই বন্দীদের বিশেষ যত্নের প্রয়োজন। তবে কারাগারে অতিরিক্ত ভিড়ের কারণে কারা কর্তৃপক্ষের পক্ষে তা সরবরাহ করা সম্ভব নাও হতে পারে বলে সর্বোচ্চ আদালতকে জানিয়েছে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা NALSA। NALSA এর বক্তব্য আমলে নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলিকে নোটিশ জারি করেছে বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ। NALSA হলো ভারতের একটি সংবিধিবদ্ধ সংস্থা যা প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের অধীনে। সমাজের দুর্বল অংশকে বিনামূল্যে এবং উপযুক্ত আইনি পরিষেবা দিয়ে থাকে এই সংস্থা। মারাত্মক অসুস্থ এবং বয়স্ক বন্দীদের বিশেষ চিকিৎসা এবং ব্যক্তিগত যত্নের প্রয়োজন এবং কারাগারে অতিরিক্ত ভিড় বিবেচনা করে কারা কর্তৃপক্ষের পক্ষে তা প্রদান করা সম্ভব নাও হতে পারে বলে রিট পিটিশনে জানিয়েছেন NALSA। তাই 70 বছরের বেশি বয়সী এবং মারাত্মক অসুস্থতায় ভুগছেন এমন বন্দীদের মুক্তির সুবিধার্থে নির্দেশ জারি করার জন্য শীর্ষ আদালতের প্রতি আবেদন জানিয়েছে NALSA। আবেদনে সাম্প্রতিক কিছু মামলার কথা তুলে ধরা হয়েছে, যার মধ্যে কর্ণাটকে 93 বছর বয়সী এক বৃদ্ধা মহিলার কারাদণ্ডের ঘটনাও রয়েছে, যার দুর্দশার কারণে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। একইভাবে কলকাতায় একজন গুরুতর অসুস্থ বিচারাধীন ব্যক্তির জামিন নিশ্চিত করেছিল হাইকোর্টের আইনি পরিষেবা কমিটি। 10 ডিসেম্বর 2024 থেকে 10 মার্চ 2025 পর্যন্ত বয়স্ক এবং মারাত্মক অসুস্থ বন্দীদের জন্য বিশেষ অভিযান শুরু করেছিল NALSA, যার অংশ ছিল কারাগার পরিদর্শন, যোগ্য বন্দীদের শনাক্তকরণ এবং তাদের সম্ভাব্য মুক্তির জন্য প্রচেষ্টা সমন্বয় করার জন্য নিবেদিত প্রাণ জাতীয়, রাজ্য এবং জেলা ইউনিট গঠন। 456 জন বন্দী, যাদের মধ্যে দণ্ডপ্রাপ্ত এবং বিচারাধীন উভয়ই অন্তর্ভুক্ত, তাদের চিহ্নিত করা হয়েছে NALSA এর উল্লেখিত রিপোর্টে। উচ্চ আদালত কর্তৃক দোষী সাব্যস্ত বন্দী যারা সুপ্রিম কোর্টে আপিল করেননি কিন্তু আইনি সহায়তা প্রার্থনা করেছিলেন, তাদের হয়ে এই রিট পিটিশন সর্বোচ্চ আদালতে দাখিল করেছে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি বা NALSA। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নেশা, দুর্নীতি, কর্মসংস্থানের মতো মোট 3 দফা ইস্যুতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ডেপুটেশন বাম গণতান্ত্রিক ছাত্র যুব সংগঠন দিল DYFI TYF। এদিন আগরতলায় একটি মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে এই ডেপুটেশন দিল। নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ, কর্মসংস্থানের অভাবে হতাশাগ্রস্ত যুবকরা। টেট 2 পরীক্ষায় পরীক্ষার্থী স্থানে পরীক্ষা দিচ্ছেন অন্য কেউ, অথচ এই ক্ষেত্রে নেই কোনো গ্রেপ্তার। অভাবের তাড়নায় সন্তান বিক্রি করছেন মা, অথচ এসব ক্ষেত্রে নির্বিকার রাজ্য সরকার, অভিযোগ করেন DYFI রাজ্য সভাপতি নবারুণ দেব। এক্ষেত্রে অবিলম্বে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার দাবিও করেন DYFI TYF নেতৃত্ব। নেশায় গোটা রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, কাজকর্ম নেই, একটা জঙ্গলের রাজত্ব চলছে। আর মহাকরণ থেকে একদম পঞ্চায়েত পর্যন্ত দুর্নীতির প্রতিযোগিতা চলছে। আর তা আমরা দেখছি যে গত কয়েকদিন আগে TRBT, একটা মেরুদণ্ডহীন একটা সংস্থা, এই TRBTর উদ্যোগে টেট 2 পরীক্ষায় গত 27 তারিখ কাকরাবন স্কুলে পরীক্ষার হলে পরীক্ষা যিনি দিতে এসছেন, শিক্ষকের পরীক্ষা দেবেন, তার স্বামী সেখানে ঢুকে হল থেকে তার ওএমআর শিট নিয়ে স্টাফ রুমে গিয়ে অন্য আরেকজন শিক্ষিকাকে দিয়ে ওএমআর শিট মানে পরীক্ষা দিয়েছেন। আজকে 27 তারিখের পর আজকে 6 তারিখ, 1.5 সপ্তাহ অতিক্রান্ত, এখন পর্যন্ত না গ্রেপ্তার না এই নকল পরীক্ষাদারীকে বহিষ্কার করেছেন। এদিকে অভাবের তাড়নায় মা তার সবচেয়ে প্রিয় সন্তানকে বিক্রি করে দিচ্ছেন। এটাই নাকি সুশাসন চলছে। দুর্গাবাড়ি চা বাগান এখন আর শ্রমিকদের জন্য কথা বলে না, শ্রমিকদের কথা ভাবে না, এই বলে অভিযোগ করলেন বাগানে কর্মরত শতাধিক শ্রমিকরা। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন বাগানের শ্রমিকরা। মঙ্গলবার এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বাগানের শ্রমিকরা। তাদের অভিযোগ, বাগান স্থাপনের পর থেকে এমন সংকট দেখা যায়নি কখনো। শ্রমিকদের দাবি, বহিরাগতদের দিয়ে বাগান পরিচালনা করা হচ্ছে, যা এই চা বাগানের ইতিহাসে নজিরবিহীন।
বর্তমান ম্যানেজারের অদক্ষতা ও অবহেলার ফলেই এই সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন চা বাগানের শ্রমিকরা। স্যার আমরা এখানে আগে আমরা 7টার মধ্যে বেতন দিত, প্রতি শনিবার আমরা বেতন দিয়ে যেত। বাস আমরা এখানে কিছু স্টাফের ভিতরে মানে এরা কিছু চুরি টুরি করছে, এই চুরি টুরি করো না। আর আমরা এখন বেতনটা আমরা ব্যাংকে দিতে আছে। বেতনটা ব্যাংকে দেওয়ার কারণটা হলো এই আর কি, আমরা ব্যাংকে দিয়েও আমরা সময় মতন টাকা পাইতেছি না। সাথে আজকে টাকা বলে বুধবারে টাকা ঢুকাই দিছে বলে, আজকে মঙ্গলবার আমরা টাকা ঢুকছে না, ব্যাংকে যাই আমরা কইতে খাই, দুইজন স্বামী স্ত্রী আমরা কাজ করি বাগান। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে বুধবার অনুষ্ঠিত হবে নাগরিক প্রতিরক্ষা মহড়া। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছেন গৃহমন্ত্রক। প্রেক্ষিতে ত্রিপুরায়ও অনুষ্ঠিত হবে নাগরিক প্রতিরক্ষা মহড়া। বুধবার দেশের বিভিন্ন রাজ্যে নাগরিক প্রতিরক্ষা মহড়া পরিচালনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সিভিল ডিফেন্সকে নাগরিক প্রতিরক্ষা মহড়া পরিচালনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। সেই অনুযায়ী ত্রিপুরায়ও হবে নাগরিক প্রতিরক্ষা মহড়া বা সিভিল ডিফেন্স মক ড্রিল। এই ক্ষেত্রে ত্রিপুরার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হবে নাগরিক প্রতিরক্ষা মহড়া। ইতিমধ্যে এক্ষেত্রে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। মক ড্রিলের মধ্যে থাকবে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন, নাগরিক এবং শিক্ষার্থীদের বেসামরিক প্রতিরক্ষা প্রোটোকল সম্পর্কে প্রশিক্ষণ, ক্রাশ ব্ল্যাক আউট ব্যবস্থা বাস্তবায়ন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির প্রাথমিক পর্যায়ে গোপন করা এবং শত্রুতাপূর্ণ আক্রমণের ক্ষেত্রে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার জন্য মহড়া। উল্লেখ করা যেতে পারে এই ধরনের মহড়া শেষবার হয়েছিল 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়। সেবারও কেন্দ্রের তরফে দেওয়া নির্দেশ কার্যকর করেছিল রাজ্যগুলো। সামরিক বিশেষজ্ঞদের মতে সব ধরনের পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার জন্য দেওয়া হয়ে থাকে এমন মহড়া। গত 22শে এপ্রিল কাশ্মীরে পহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা। এতে নিহত হন 26 জন পর্যটক এবং একজন স্থানীয় নাগরিক। ধর্ম জিজ্ঞাসা করেই হত্যা করা হয় পর্যটকদের। এই ঘটনার তদন্তে নেমে ভারতীয় গোয়েন্দারা পাকিস্তানের যোগ পায়। তারপর থেকেই দুই দেশের মধ্যে বাড়তে থাকে উত্তেজনা। সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইকের মতো পদক্ষেপ করা উচিত পাকিস্তানের উপর, এমন দাবি ওঠে দেশ জুড়ে। ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। তার মধ্যে অন্যতম হলো সিন্ধুর জল বন্ধ। এই চুক্তি স্থগিত রাখার ফলে বিপাকে পাক নাগরিকরা, তাদের তরফেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারতকে। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার বাড়ানো হয়েছে নিরাপত্তা। সীমান্তেও চালানো হচ্ছে বাড়তি নজরদারি। নয়াদিল্লিতে একের পর এক হাই ভোল্টেজ মিটিং করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার আশ্বাস দিতে মোদীকে ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আবহে স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশে যুদ্ধের জল্পনা আরো জোরালো হলো বলে মনে করছে ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে। সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জেরি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছি অন্যান্য খবরে। গাভী এবং গাভীজাত পণ্য বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত করার জন্য শিক্ষা দপ্তরের সার্কুলারের সমালোচনা করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
আরএসএস এর ভাবধারা বিস্তারে ভূমিফোড় সংস্থা দিয়ে কোমলমতিদের মগজ ধোলাই করা হবে বলে প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন বিরোধী দলনেতা। গাভী প্রতিপালন এবং গাভীজাত পণ্য বিষয়ে বিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত করার শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আরএসএস এর ভাবধারা বিস্তারের জন্য কোমলমতিদের মগজ ধোলাই করতেই এই সার্কুলার বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী। যে কোনো এনজিও এই ধরনের আবেদন করলেই সরকার তাতে অনুমোদন দেয় কিভাবে তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। যারা এখন আমাদের দেশে বকলমে পেছন দরজা দিয়ে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশের শিক্ষা সংস্কৃতি এবং মানব উন্নয়নের একেবারে শিশু থেকে পরিণত কাল অবধি মগজ দোলাইয়ের জন্য যে সংস্থাটা নিয়োজিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদেরই কোনো একটা শাখা বা প্রশাখা হবে, এটা একেবারে নির্দ্বিধায় সেখানে বলা যেতে পারে। তো এরকম কোনো এনজিও তারা সরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে এরকম আবেদন করলেই কি তাদের কিভাবে ওয়ার্কশপ সেমিনার করার জন্য নির্দেশিকা দেওয়া যায়? এবং তাও কাদেরকে নিয়ে ওয়ার্কশপ সেমিনার? কোমলমতি আমাদের শিশু কিশোরদেরকে নিয়ে, অর্থাৎ শৈশব থেকে আরএসএস এর ভাবনায় তাদের মগজ ধুলাই করো। যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং বহুত্ববাদী ব্যবস্থায় ভূমিপুর সংগঠনকে এভাবে বিদ্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া যায় না বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পশুপালন বিষয়ে সচেতনতা গড়ে তুলতে পশুপালন দপ্তরের নেতৃত্বে এই ধরনের কর্মশালার আয়োজন হতে পারে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা। তো এটা গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং বহুত্ববাদী যে এই ব্যবস্থা, এরকম একটা ব্যবস্থায় এইভাবে এরকম একটা ভূমিফোড় একটা সংগঠনকে স্কুলে ঢুকে সেখানে ওয়ার্কশপ সেমিনার করার জন্য দায়িত্ব দেওয়া যায় না। হ্যাঁ, যদি এই পশুপালন, এটা গরু হোক বা ছাগল বা ঘোড়া গাধা, যদি করতে হয় সেটা হতে পারে আমাদের যে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ পশুপালন দপ্তর, তাদের নেতৃত্বে হতে পারে। উল্লেখ করা যেতে পারে গাভী এবং তাদের পণ্যের উপকারিতা সম্পর্কে জ্ঞান প্রচারের জন্য বিদ্যালয়ে কর্মশালা বা সেমিনার আয়োজনের অভিপ্রায় ব্যক্ত করে দেশি গোবংশ রক্ষা সমর্থন সমিতি নামে একটি এনজিও বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তর। ইতিমধ্যে এই সম্পর্কিত একটি সার্কুলার উচ্চ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, টিআইসি দের কাছে পাঠিয়ে দিয়েছে রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তর। স্কুল ম্যানেজমেন্ট কমিটির অনুমতিক্রমে এই সেমিনার আয়োজিত করার জন্য সার্কুলারে উল্লেখ করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ যুবকে 24 ঘন্টা কেটে গেলেও উদ্ধার করা যায়নি তাকে। ঘটনা বিলোনিয়ার সুকান্তনগর এলাকায় সোমবার সন্ধ্যায় এলাকার অর্জুন দাস নামে এক যুবক বনকর বাজারে মুহুরী নদীর পাড়ে বাঁশ বাজারে মদ্যপান করতে থাকলে তাড়া করে পুলিশ। পুলিশের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেয় পেশায় কৃষক বছর 35-এর অর্জুন দাস। শেষ খবর পাওয়া পর্যন্ত ডিজাস্টার ম্যানেজমেন্ট, অগ্নি নির্বাপক দপ্তর এমনকি ডুবুরি দিয়েও চলছে মুহুরী নদীতে চলছে তল্লাশি। সবার মুখে শুনি এর আরে বলে কালকে বলে বিয়ার খেতে হয়েছে, এখানে পুলিশে তো রানে দিছে দুজনে, তো এখানে দুজনে ঝাঁপ দিছে, তো একজনে পাওয়া গেছে, তো থানার নিচে সারে দিছে বলে এখানে দেখছিলাম সকালবেলা, তো আরেকজনের পাওয়া যাচ্ছে না। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।